আজকে আমরা একটু নতুন সিরিয়াল বা মডিউল আমরা করব, সেটা হচ্ছে 10 নম্বর। যেটা আমরা একটু করব। আচ্ছা স্যার, তারপরে এভিডেন্স ডকুমেন্ট আপনারা রেডি করে রাখেন। সেটা আমরা পরে যখন ফেস টু ফেস সেশন হবে, সেদিন আমরা এটা দেখে আজকে ফাইনাল করে ফেলব ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে অনেকটুকু হয়েছে এবং অনেকটুকু হয়েছে, আমাদের একটা জায়গা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট a minute, আমাকে প্রেজেন্টেশনটা ওপেন করে আমরা শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? এখন আসছে? ওকে, আমাদের আজকে হচ্ছে আমরা পড়বো মডিউল 10, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এই জিনিসটা আমরা করবো এবং আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছি যে একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, এক কথা যদি বলে অ্যাসেসমেন্ট ডিজাইন এবং ডেভেলপ করাটাই হচ্ছে এই মডিউলের মূল উদ্দেশ্য। তো এইখানে যদি আমরা দেখি যে আমাদের লার্নিং আউটকাম কি কি, তাহলে আমরা একটা অ্যাসেসমেন্ট প্রসেস প্ল্যান এবং অর্গানাইজ করতে পারবো। অ্যাসেসমেন্ট প্ল্যানের যে ডকুমেন্ট, সেগুলো আমরা ডকুমেন্টেশন করতে পারবো। অ্যাসেসমেন্ট টুলস ডেভেলপ করতে পারবো এবং অ্যাসেসমেন্ট টুলস ভ্যালিডেট করতে পারবো। এই হচ্ছে টোটাল প্রসেস। তো আমি শুরুতেই যদি বলি, তাহলে অ্যাসেসমেন্ট ডেফিনেশনটা অ্যাসেসমেন্টের একটা সংজ্ঞাটা যদি আমরা শুনতে চাই, একটু বলতে পারবেন?
বলছেন? জাস্ট 7 মিনিট। আমার একটা কল আসছে, কলটা অ্যাটেন্ড করে আবার back। আসসালাম, বলুন। ইমরান তো কালকে হচ্ছে একটু মনে হয় মানিকগঞ্জ যাবে, তো কালকে তো একটু ঢাকায় দিয়ে দেয় ভাই। আমি বৃহস্পতিবার দুপুরে হয়তো বাসে চলে যাব ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই, ওই যে আমি বাসেই যাব ভাই, বৃহস্পতিবার দুপুরে হয়তো বাসে চলে যাব। রংপুর থাকবো হয়তো নাই, পরের দিন আসবো। ওকে। আচ্ছা, আমি বাসের টিকিট আপনাকে দিয়ে দেবো। আপনার দুটো টিকিট লাগবে, দিব না ভাই। আপনার তারিখ ছাড়া দুটো টিকিট দিয়ে দিব না, কিন্তু একটা কালকে হচ্ছে ইমরান মনে হয় মানিকগঞ্জ যাবে, হ্যাঁ, ওই যে আমাদের আনসার দিকে করবো একটু। হ্যালো ভাই। হ্যাঁ, একটু জিনিসটা কাউকে পাঠায় একটু নিয়ে যেতে পারবেন ভাই? কিন্তু আমার তো ইমরান ছাড়া তো আর কেউ পাঠানোর মতো না। আহ, আপনার একটু মানে গাড়িতে কি বৃহস্পতিবার যাবেন? আপনি কিসে যাচ্ছেন? আচ্ছা, আর একটা কথা ভাই, এটা তো ব্যবস্থা আপনি করে দিবেন। আমি যখন প্রেজেন্টেশন দিব তখন এটা মানে ভিডিও এবং ক্লিয়ার সাউন্ড আছে, এরকম ভাবে প্রেজেন্টেশনটা যেন ভিডিও। আমি আমাদের কিন্তু আমাদের কিন্তু টাইম অ্যালোকেট করেন না। প্রেজেন্টেশন বানানো হয়ে গেলে বলে। দেন, আমি আজকে অফিসে বলছি খালি আপনাদের প্রেজেন্টেশন বানানো। হ্যালো স্যার, শুক্রবার দুপুরে কি খাওয়াবে না? হ্যাঁ, মানে দুপুরে খাওয়াবেন না, খেয়ে আসতে হবে। আর ইয়া
রিটার্ন টিকিটের ব্যবস্থাটা করি। মানে টিকিটটা আগে আগে কাটা, আমি টাকা দিব না, দিনাজপুর থেকেই রিটার্ন টিকিট। আমাদের এই শুক্রবারে এই বৃহস্পতিবারে রাইতে হোটেল ভাড়া দেওয়া লাগবে। ভাই আপনি আমার ব্যাপারে জানেন না, আমি ওইসব মানে দেখি কোন জায়গায় কেউ থাকার ব্যবস্থা করে দেয় কিনা। কিন্তু আমার থাকা নিয়ে এখন আরো কমপ্লেক্সিটি আরো বেড়ে গেছে, যেন কোনোভাবে মানে ওইভাবে থাকতে পারি না। আরো বিয়ের পরে আরো মানে যায় 1,000 যাবে বিশ্বাস করেছে। ভাই অনলাইন সেশনে আছি, আলাপ হবে না, 2 মিনিটের কথা সময় রয়েছে। আচ্ছা ঠিক আছে। তুমি কালকে দুপুরে যাবো, গাড়ি নিয়ে কোন গাড়িতে যাবো? মিরপুর। তারপরে এই গাড়িতে যাবো রাতের বেলা, রাত্রে 4টার সময়। জি আসসালামু আলাইকুম। ওই একটা কল আসছিল আর কি, কলের জন্য। ওকে অ্যাসেসমেন্ট, মানে আমরা যেখানে ছিলাম, আমরা তো নতুন ভাবে করছি অ্যাসেসমেন্ট কাকে বলে ডেফিনিশন। অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস, রাইট? এখন তার প্রসেস of collecting evidence and making judgment, যে কম্পিটেন্সি অ্যাসিড হয়েছে কিনা সেটা আমরা হচ্ছে এভিডেন্স কালেকশনের মাধ্যমে জাজ করব। এক কথা, এই যে, তাহলে মূলত অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস বা ইজ এ প্রসেস, অথবা ব্যবহার না কেন এই প্রসেস কিওয়ার্ডটা থাকতে হবে সংজ্ঞার ভিতরে। কিসের জন্য সেটা থাকতে হবে, কিসের জন্য যদি বলি কালেক্টিং এভিডেন্স আর মেকিং জাজমেন্ট, এই জিনিসটুকু থাকতে হবে। তার মানে কিওয়ার্ড প্রসেস, কালেক্টিং এভিডেন্স, মেকিং জাজমেন্ট। তার কিসের জন্য এভিডেন্স কালেক্ট করব আর কিসের জাজমেন্ট করব? কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাসিড, কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাসিড। তাহলে বোঝা গেছে সংখ্যা। বাংলায় যদি আমি দেখি, অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এভিডেন্স সংগ্রহ করা হয় এবং ক্যান্ডিডেটের ভিতরে কম্পিটেন্সি অ্যাসিড হয়েছে কিনা সেটা জাজমেন্ট করা হয়। এটাই অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এভিডেন্স সংগ্রহ করা হয় এবং সংগৃহীত এভিডেন্সের উপরে ভিত্তি করে ক্যান্ডিডেটের ভিতরে কম্পিটেন্সি আছে কিনা সেই জাজমেন্ট দেওয়া হয় বা তৈরি করা হয়। এই কথাগুলো যদি আমরা বলি, আমরা অনেকেই প্রশ্ন করি যে বাংলায় লেখা যায় কিনা। লিখতে পারবেন, এইভাবে লিখবেন। অ্যাসেসমেন্টটা ইংলিশে লিখবেন, প্রসেসটা ইংলিশে লিখবেন, এভিডেন্সটা ইংলিশে লিখবেন, জাজমেন্টটা ইংলিশে লিখবেন, কম্পিটিশন ইংলিশে লিখবেন, লিখে সাজায় দিবেন। তাহলে কিওয়ার্ডগুলা সঙ্গে মানে সম্পর্ক রেখেই, যুক্ত রেখেই আমাদেরকে সংজ্ঞাটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে কিওয়ার্ডগুলা সংজ্ঞার ভিতরে মাস্ট থাকতে হবে। জি আপু, এটা ভিডিও আপলোড করে দিব না আপু, একটু শুনে লিখে নিন।
আরেকবার বলতেছি, কিন্তু এত স্লো বলতে গেলে তো ক্লাস শেষ করে পাবো। অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে এভিডেন্স সংগ্রহ করা হয় এবং ওই সংগৃহীত এভিডেন্সের উপরে ভিত্তি করে ক্যান্ডিডেটের কম্পিটেন্সি আছে কিনা সেই জাজমেন্ট দেওয়া। বুঝছি আমরা? তাহলে এভিডেন্সের ফিচার কি? এভিডেন্স সংগ্রহ করা, এই যে প্রফেশনাল জাজমেন্ট তৈরি করা, এই যেটা হচ্ছে মেন। আর বেঞ্চমার্ক ফর বেসিস অফ অ্যাসেসমেন্ট একটা কম্পিটেন্সি, একটা বেঞ্চমার্ক নির্ধারণ করা এই সিএস উপরে মানে সিএস এর উপরে ডিপেন্ড করে হচ্ছে একটা বেঞ্চমার্ক নির্ধারণ। এটা হচ্ছে অ্যাসেসমেন্টের ফিচার মানে তোমরা জানো বৈশিষ্ট্য। আর এটা আপনারা পাবেন হচ্ছে মডিউল 10 পেজ নাম্বার 7। অ্যাসেসমেন্ট আমরা কেন নেই, দ্য পারপাস, আমরা অ্যাসেসমেন্ট কেন নেই আমরা কি বলতে পারি? অ্যাসেসমেন্ট নেই হচ্ছে মূলত ক্যান্ডিডেটের আসলে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে কিনা, পারপাস অফ অ্যাসেসমেন্ট। যেটা বলা হচ্ছে the purpose of assessment is to confirm that an individual can perform to the standard expected. Individual can perform মানে এখানে আমরা যারা আছি সবাই ইন্ডিভিজুয়ালি ক্যান পারফর্ম করতে পারবো অ্যাজ পার স্ট্যান্ডার্ড, মানে সকলে সমানভাবে যেন পারফর্ম করতে পারে, এটাই এনশিওর করা এই হচ্ছে অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য। আর একটা আছে, বলা হচ্ছে যে ওয়ার্ক প্লেস অথবা রিলেভেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অনুসারে সে পারফর্ম করতে পারবে কিনা সেটাই যাচাই করার উদ্দেশ্য হচ্ছে অ্যাসেসমেন্ট। তো এটার মাধ্যমে আমরা কি কি এনশিওর করি, দেখেন কিওয়ার্ডগুলো আমরা লাল মার্ক করে রাখি। Ensuring skill development according with national or international standards. Whatever. Ensuring equity-based and impartial skill assessment. মানে ইকুইটি বেস হতে হবে, তার মানে যার জন্য যতটুকু প্রযোজ্য ততটুকু ফ্যাসিলিটিস দিয়ে ইম্পার্শিয়াল, কোনো প্রকার পার্শিয়ালিটি করা যাবে না, সকলের জন্য সমান, এরকম একটা স্কিল অ্যাসেসমেন্ট হতে পারে। আর এনশিওরিং সার্টিফিকেশন, ঠিক আছে, আমি যদি অ্যাসেসমেন্ট নিলাম শেষে কাজ দিলাম না তাহলে হবে না, কাজটাই হচ্ছে সার্টিফিকেট এনশিওর করা। তাহলে আমার পারপাস অফ অ্যাসেসমেন্ট হচ্ছে মূলত তিনটা: এনশিওরিং স্কিল ডেভেলপমেন্ট, এনশিওরিং ইকুইটি বেসড এন্ড ইম্পার্শিয়াল স্কিল অ্যাসেসমেন্ট, আর এনশিওরিং সার্টিফিকেশন। তো এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে অ্যাসেসমেন্টের সংজ্ঞা জানলাম, অ্যাসেসমেন্টের ফিচার জানলাম, আর পারপাস অফ অ্যাসেসমেন্ট জানলাম। একটু বাংলাও করে দিচ্ছি আমরা। জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা, এটা হচ্ছে পারপাস। সমতা ভিত্তিক নিরপেক্ষ দক্ষতা মান যাচাই নিশ্চিতকরণ, আর হচ্ছে অভিন্ন মানের সমতা নিশ্চিত, এটা হচ্ছে অ্যাসেসমেন্টের পারপাস। এবার যদি আসি কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট জিনিসটা কি সেটা তো আমরা বুঝি নাকি? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট করার আগে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য কনটেক্সট। বলেন কেউ কি জানেন হোয়াট ইজ দ্য কনটেক্সট? কনটেক্সট কাকে বলে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, পুরা পরিবেশটাকে বোঝানো। এই যে বলা হচ্ছে the context of assessment is the environment or setting in which is the assessment activity takes place. এমন একটা পরিবেশ যেখানে
আমরা অ্যাসেসমেন্টটা গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে কনটেক্সট। তার মানে কনটেক্সট বলতে বোঝানো হচ্ছে কর্মপরিবেশ, expected environment where any kind of activity will be conducted as per the demand. তো আর কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে আমরা সেরকম একটা এনভায়রনমেন্ট অথবা সেটিং মানে অবস্থানকে বোঝাচ্ছি যেখানে আমাদের অ্যাসেসমেন্টগুলো আমরা নিতে পারবো। এটা কনটেক্সট হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে সোশ্যাল। ফিজিক্যাল এনভায়রনমেন্ট আর হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট কোনটা? যে আমার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ঠিক মতো থাকবে, ম্যাটেরিয়ালগুলো ঠিক মতো থাকবে, তারপরে ফিজিক্যাল সেটিং মানে চেয়ার টেবিল পর্যাপ্ত জায়গায় এগুলো ঠিক মতো থাকবে। আর সোশ্যাল এনভায়রনমেন্ট বলতে হচ্ছে যে তার মানে মেন্টাল যে অবস্থা সেটা থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থান পরিবেশ সবকিছু মিলে বলা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট। ঠিক আছে? আর অ্যাসেসমেন্টের পারপাসটা তো থাকবে। তো একজন অ্যাসেসর যখন অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে যাবে তার এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট যতক্ষণ পর্যন্ত রিলায়েবল না হবে, যতক্ষণ পর্যন্ত অথেন্টিক না হবে, যতক্ষণ পর্যন্ত ফেয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারবে না। এবং অ্যাসেসর যখন অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন তার প্রথম কাজই হচ্ছে ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্টের জন্য প্রিপেয়ার করা, ভেন্যু অ্যাসেসমেন্টের জন্য প্রিপেয়ার। তো সেইটা না করা পর্যন্ত ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করা বলতে বোঝানো হচ্ছে যে ওই ক্যান্ডিডেট যেন কোনো এনজাইটি ফিল না করে, যেন এক্সট্রা কোনো মেন্টাল প্রেশার ফিল না করে, সে যেন নার্ভাসনেসটা তাকে কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করা, এই সব কিছু কিন্তু আপনার ওই সোশ্যাল এনভায়রনমেন্ট বা অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্টের ভিতরে পড়ে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট। এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা। তো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট আমাদের হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্ট বা ওই এনভায়রনমেন্ট যেখানে আমরা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারবো। এটা দুই ভাগে ভাগ করা হয়, ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্ট। আর এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে মূলত কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলো আছে ফিজিক্যাল সেটিং, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়াল, পারপাস অফ অ্যাসেসমেন্ট। তো এই কোশ্চেনটা কিন্তু আসে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের এলিমেন্ট কি বা কোনগুলা বিদ্যমানের ভিতরে বা কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয় এই জিনিসগুলো কিন্তু সব আসবে। এটা আপনারা একটু মানে একটু নোট ডাউন করেন যে এখান থেকে আসতে পারে। আর এই টপিকটা আপনারা হচ্ছে পেজ নাম্বার 7 আর এবার আসেন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট হচ্ছে অন্যান্য অ্যাসেসমেন্টের থেকে বা ট্র্যাডিশনাল যে ভোকেশনাল ট্রেনিং আছে সেগুলোর থেকে একটু ভিন্ন। ভিন্নতাটা কি সেটা হচ্ছে নিচে বলা যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট স্কিল and knowledge are assessed against a specific set of performance criteria. তার মানে আপনার স্কিল নলেজ যাচাই করা হবে, কিন্তু কার এগেইনস্টে? মানে ওপেন না যে আমি যে কোনো জায়গা থেকে দিলাম। ঠিক আছে? একটা স্পেসিফিক সেট অফ পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এবং এই স্পেসিফিক সেট অফ পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা কোথায় থাকে? ইন দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এই যে বলা আছে ইন দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এক কথা আমরা যেটাকে সংক্ষেপে বলি সিএস। তার মানে একটা যে কোনো অকুপেশনের যে কোনো লেভেলের একটা সুনির্দিষ্ট সিএস থাকবে। সেই সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে যে স্পেসিফিক পারফরম্যান্স ক্রাইটেরিয়াগুলো বর্ণনা করা আছে সেইগুলোর এগেইনস্টে আপনার স্কিল এবং নলেজ যাচাই করা হবে। দ্যাট ইজ কল্ড কম্পিটেন্সি। তার মানে একজন অ্যাসেসর চাইলেই উনি ইচ্ছা মতো কোশ্চেনও করতে পারবে না, ইচ্ছা মতো জবও দিতে পারবে। ঠিক আছে? ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মিট করে, ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডগুলো আমার সঙ্গে অ্যালাইন করে এইরকম তাই দিতে পারে।
যে অ্যাসেসমেন্ট এর কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ভিতরে পার্থক্য হচ্ছে এইটা, বা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট বললে আমাদের সেই করতে হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আমাদের কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের মধ্যে স্কিল এবং নলেজ অ্যাসেস করা হয় একটা স্পেসিফিক পারফরমেন্স ক্রাইটেরিয়া, যেটা আমাদের ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যেই বর্ণনা করা থাকে। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, ফিচার, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি একটু আধা ঘন্টা পরে কল ব্যাক করলে তো অসুবিধা হবে। আমি সেশনে আছি, তো সেশন শেষ করে আপনাকে কল করছি। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স, ফিচার, তারপরে এগুলা কিন্তু এক। হ্যাঁ, তো কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যগুলো কি? ইটস এভিডেন্স বেসড, এক নম্বর। ক্রাইটেরিয়ান রেফারেন্স, ও যে আমরা সংজ্ঞার ভিতরে আপনার মনে আছে পড়ছি যে এগেইনস্ট স্পেসিফিক সেট অফ কে পারফরমেন্স ক্রাইটেরিয়া, তার মানে এটা ক্রাইটেরিয়ান, এই জন্য এখানে বলা হচ্ছে যে ইটস ক্রাইটেরিয়ান। এরপরে কি? ডিসিশন অ্যাবাউট ওয়েদার এ পারসন ইজ কম্পিটেন্ট আর বেসড আপন এভিডেন্স provided by training or candidate। আমরা অ্যাসেসমেন্ট নিতে যাওয়ার সময় বলি যে এখানে আমাদের আপনি কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট, এখানে আমাদের কোনো হাত নেই, সকল হাত হচ্ছে আপনার উপরে। কিরকম? আপনি যে এভিডেন্স প্রোভাইড করবেন সেই এভিডেন্সই গাইড করবে একজন অ্যাসেসরকে টু মেক দ্য ডিসিশন। ঠিক আছে, সেটাই কিন্তু এই যে এই পয়েন্টে বলা হচ্ছে। তো আমরা অ্যাসেসরের যে কথাগুলো বলি আমরা কোনোটাই নিজের থেকে বলি না, সব কিছু এই সিস্টেমের ভিতরে বিল্ট ইন করা আছে। আর এটা ফোকাস করে কোথায়? ক্যাপাসিটি টু পারফর্ম ওয়ার্কপ্লেস অ্যাক্টিভিটিস, মানে আপনি আদৌ এটা পারফর্ম করতে পারবেন সেটাই এখানে ফোকাস। ঠিক আছে, আর কি বলছে যে কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে এভিডেন্স কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম। আমরা যে বলে দিব সুনির্দিষ্ট সময়, মানে আপনি রিটার্নের টাইম 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার ভিতরে আপনাকে ওইটা দিতে হবে এবং আমরা 1 ঘন্টা পর জিনিসটা নিই। আর আপনি যদি কোনো কারণে মানে যে কোনো সামহাও কেউ যদি আধা ঘন্টা পরে ওই রিটার্ন পেপার জমা দেয় তাহলে আমরা কিন্তু সেটা নিতে পারবো। আবার আমরা যেন সে বলি না যে রিটার্নের কোশ্চেন তো তার ওরালে জিজ্ঞাসা করে নিতে পারে না, পারে না, কারণ ওই রিটার্নের জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ। তার মানে ওই এভিডেন্সটা ওর ভিতরেই কালেক্ট করতে হবে। এই যে এখানে বলে দিচ্ছে যে কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সুনির্দিষ্ট সময়ের ভিতরে ওই সুনির্দিষ্ট সময়ের জন্যই ওই এভিডেন্সটা প্রযোজ্য। এবং আপনি এবার রিটার্নে নট ইয়েট হলে তার জন্য কিন্তু আবার আপনাকে মানে এমন না যে পরের বার আবার এই রিটার্নের অ্যান্সার শিট আপনার জন্য প্রযোজ্য, কারণ ওটা তখনই শেষ, পরবর্তীতে আবার আপনাকে নতুন করে রিটার্ন দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ওভার এ পিরিয়ড অফ টাইম। আর এটা এনশিওর করে অ্যাসেসর জাজমেন্ট ফর অ্যাটাইনমেন্ট টু কম্পিটেন্সিস আর রিলায়েবিলিটি। তার মানে আপনাকে অ্যাসেসরের সামনেই পারফর্ম করতে হবে, আপনি অন্য কোথাও পারফর্ম করলে এটা হবে না, মানে আগে থেকে রেখে দেওয়া জিনিস রিলায়েবল। এই হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। এবার আসেন প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। তাহলে একটু খেয়াল রাখিয়ে যে আমরা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের সংজ্ঞা পড়লাম, ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, এবার প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট। আর সিবিএর প্রিন্সিপাল, সিবিএর প্রিন্সিপাল হচ্ছে 4টা: ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস।
তাহলে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল হচ্ছে চারটা: ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। ভ্যালিডিটি কি? Assessments are valid when they assess what they claim to assess. আমরা সেলফ অ্যাসেসমেন্ট শিট পূরণ করাই না বা করি না, করে আসছি, বা স্কুল দেওয়ার সময় সেলফ অ্যাসেসমেন্ট শিট করি কিনা? আচ্ছা, এই সেলফ অ্যাসেসমেন্ট শিট কেন করি? সেলফ অ্যাসেসমেন্ট শিটে আপনি ইয়েস 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 দেই না? আপনি রেডি কিনা এবং আপনি যা জানেন আজকে সেই জিনিসেরই অ্যাসেসমেন্ট নেওয়া হচ্ছে কিনা এটা আপনি প্রুভ করে দেবেন। তার মানে আপনি ভ্যালিড করে দিলেন when they assess what they claim to assess। মানে আপনি যা অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আবেদন করেছিলেন সেই জিনিসটাই অ্যাসেসমেন্ট হচ্ছে কিনা এবং আপনার না পারা কোনো কিছু অ্যাসেসমেন্ট আজকে হচ্ছে কিনা সেটা আপনি নিজেই কিন্তু বা ক্যান্ডিডেট নিজেই কিন্তু ইয়েস টিক চিহ্ন দিয়ে নিচে সাইন করে ভ্যালিড করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো সেলফ অ্যাসেসমেন্ট শিট কিন্তু অ্যাসেসমেন্টটাকে ভ্যালিড করার জন্য হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট শিট। প্রত্যেকটা টুলসের একটা পারপাস আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? ভ্যালিডিটি তাহলে কখন ভ্যালিড হচ্ছে, ভ্যালিডিটি এবং when they assess what they claim। Reliability, assessment are reliable when the methods and procedure used are consistently interpreted and applied over time with different candidates। তার মানে যে পদ্ধতিতে অ্যাসেসমেন্ট নেওয়া হচ্ছে এই পদ্ধতিটা সেভারাল টাইম সেভারাল ক্যান্ডিডেটের কাছে অ্যাপ্লাই করা হয়েছে এবং সেভারাল অ্যাসেসরদের, বাট রেজাল্ট একই রকম। রেজাল্ট একই রকম বলতে বোঝাচ্ছে হচ্ছে যে মানে এইবার যে কয়জন পাস করছে প্রত্যেকবার সেই কয়জন পাস করবে বিষয়টা ওইটাকে রেজাল্ট বলে। ঠিক আছে? যে একজন অ্যাসেসর এই অ্যাসেসমেন্ট দিয়েই ঠিকঠাক মতো জাজ করতে পারতেছে যে ওই যে মানে যেটা অ্যাসেস করার কথা ছিল এটা ঠিকঠাক মতো অ্যাসেস করতে পারতেছে। একই অ্যাসেসমেন্ট টুল দিয়ে সারা বাংলাদেশে একই সঙ্গে অনেক অ্যাসেসমেন্ট হয়, অনেক অ্যাসেসর অ্যাসেসমেন্ট হয়। তা ওই প্রসেসটা বা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের যদি রিলায়েবিলিটি না হয় তাহলে এক একজন অ্যাসেসর এক এক রকম ভাবে অ্যাসেসমেন্ট নেবেন অথবা এক এক রকম ভাবে ভিন্ন ভিন্ন হতে পারে। অ্যাজ লাইক অ্যাজ আমি যদি বলি আপনাদের উদাহরণের জন্য যে ইউনিভার্সিটিগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, এই জায়গায় ওরা স্বতন্ত্রভাবে, ওদের কিন্তু সেন্ট্রাল কোনো কিছু না, যে যার যার স্বতন্ত্র প্রশ্নের মাধ্যমে কিন্তু পরীক্ষাগুলো নিয়ে থাকে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন সার্টিফিকেটেরও কিন্তু মান অটোমেটিক্যালি ভিন্ন হয়ে যায়, গুণগত মান। সার্টিফিকেটের একটা স্ট্যান্ডার্ড হয়তো আমরা বলতেছি যে অনার্স অথবা পিএসসি, কিন্তু বিভিন্ন জায়গায় যে গুণগত মান কিন্তু ভিন্ন হয়ে যায়। তার মানে কি এটা রিলায়েবিলিটি থাকে। বাট আপনি দেখেন এসএসসি পরীক্ষাতে সারা বাংলাদেশে একযোগে একই সময় একই রকম ভাবে পরীক্ষা হয়, যার কারণে বাংলাদেশের সকল এ প্লাসকে কিন্তু আমাদের ওই ডিফারেন্স করার সুযোগ নেই যে ও যশোরপুর থেকে এ প্লাস পাইছে তাহলে ঢাকা বোর্ডের এ প্লাসের থেকে ও ভাবো বেশি, ওর থেকে ঢাকা বোর্ডের এ প্লাস ভালো, এটা কিন্তু বলার সুযোগ আছে কি নেই। তার মানে এটা কিন্তু রিলায়েবল, কিন্তু আমাদের ভার্সিটির পরীক্ষাগুলা বা আমাদের দেখেন যে সিম্পল যে আমার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি, মানে পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, তিন জায়গায় সার্টিফিকেট কিন্তু তিন রকম, মানে গুণগত মানের দিক থেকে তিন রকম সার্টিফিকেট আমরা করি। তার মানে কি কিন্তু সবই অনার্স। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা অনার্স কমপ্লিট করে বেরোচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিন্তু অনার্স কমপ্লিট করে বেরোচ্ছে, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে বেরোচ্ছে।
তিনটার কি লেভেল কি আলাদা? একই লেভেল, কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। কিন্তু ইআইএম লেভেল 2 করছি, এরকম 10 জনকে 10টা ইনস্টিটিউট থেকেও যদি আমরা মানে আনি, তাহলে কি আলাদা হচ্ছে, নাকি সবাইকে একই রকম বলা হচ্ছে? সবাই একই। দ্যাটস ওয়াই এই কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট প্রসেসটাকে আমরা বলি রিলায়েবল। তার মানে ওই টুলসগুলো, ওই মেথডগুলো কনসিস্টেন্টলি এবং অ্যাপ্লাইড করতে হবে ডিফারেন্ট ক্যান্ডিডেট, অ্যাসেসর এবং সিচুয়েশন। সব জায়গায় যদি আমাদের একই রকম রেজাল্ট আসে বা সবগুলো রেজাল্ট ঠিকঠাক মতো থাকে, তাহলে এটাকে আমরা রিলায়েবল। এবার আছে ফ্লেক্সিবিলিটি। Assessment are flexible when they are appropriate to the range of knowledge, skill, and attitude. Encompassed by competency standard, the range of delivery modes and location, as well as the need of a wide range of candidates. অনেক বড় লেখা, যদি একটু বুঝাই বলি, সেটা হচ্ছে যে সকলের নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড যাচাইয়ের জন্য তার মতো করে ব্যবস্থা থাকতে হবে। এখন আমরা অনেকে বলি যে স্যার অ্যাসেসর তো ফ্লেক্সিবল, কারণ ভাই অ্যাসেসর ফ্লেক্সিবল, আপনি যদি ঘাড় ঘোড়া রিটার্নের সময় অন্যের খাতা দেখেন আর সেটা নিয়ে যদি অ্যাসেসর দ্বিমত পোষণ করে, তাহলে কি অ্যাসেসর ফ্লেক্সিবল হবে না? আমরা বলি ফ্লেক্সিবিলিটি কোনটা? ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান সুযোগ পাবে, তার যতটুকু প্রাপ্য। দ্যাটস কল্ড ফ্লেক্সিবল। দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবল। এইটা হচ্ছে বিষয়। তার মানে আমাকে কিভাবে বুঝবো? একটা ছবি আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, ঘুরে ফিরে একটা ছবিতে একজন বিচারক বলতেছে যে আজকে তোমাদের পারফরমেন্স প্রতিযোগিতা, তো সেখানে হাতি, ঘোড়া, বানর, বাঘ, সিংহ, হরিণ সবাইকে ডেকে বলে এই যে একটা বিরাট গাছ আছে, এই গাছের চল, যে সবার আগে মত জলে চলতে পারবে সেই হচ্ছে প্রথম। এখন হাতির পক্ষে কি ভাই গাছে চড়া সম্ভব? মাছের পক্ষেও সম্ভব। তাহলে এইটা কিন্তু ফ্লেক্সিবল। তার মানে ফ্লেক্সিবিলিটি আমরা সেটাকেই বলতে পারি যে তার কম্পিটেন্সি মাপক, তার জন্য যেটা প্রযোজ্য সেইটা দিয়েই তার কম্পিটেন্সি আমরা মাপব। এটাকে বলা হচ্ছে প্রত্যেকের জায়গায় তার পারফর্ম করার সুযোগ। আর ফেয়ারনেস হচ্ছে অ্যাক্সেসিবল টু অল এলিজিবল ক্যান্ডিডেট, ধর্ম, বর্ণ নির্বিশেষে। ইভেন মানে কালা, ধলা, ছোট, বড়, যে কোনো ধর্মের, ছোট মানুষ, মোটা মানুষ, মেল, ফিমেল, সকল ধরনের সুযোগ থাকবে হচ্ছে আমাদের এই অ্যাসেসমেন্ট প্রসেসে। সেটাকে আমরা বলবো হচ্ছে ফেয়ারনেস। এটা নিয়ে অত বেশি আলোচনা করা না। ফেয়ারনেস মানে হচ্ছে যে আমি কাউকে ছোট, কাউকে বড় করে দেখবো না, সকলের প্রতি সমান দৃষ্টিকোণ থেকে অ্যাসেসমেন্টটা যদি কন্ডাক্ট করা হয়, তাহলে সেটাকে ফেয়ারনেস বলা হয়। তো প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে কয়টা? ইকুইটি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। জি, এই ভালো একটা।
চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ভ্যালিডিটি ভার্সেস রিলায়েবিলিটি। রিলায়েবল, প্রথম চিত্রটা রিলায়েবল বাট নট ভ্যালিড। পরের চিত্রটা ভ্যালিডও না, রিলায়েবল। তৃতীয় চিত্রটা ভ্যালিড এবং রিলায়েবল দুটো। এটা পরে আরো ভালো আলোচনা করা যাবে। এই যে আলোচনাগুলো বললাম সেগুলাই এখানে আর একটু বর্ণনা করা আছে। ফ্লেক্সিবিলিটি আপনারা একটু করে নেবেন এইভাবে। এরপরে আছে অ্যাসেসমেন্ট টাইপ। টাইপ অফ অ্যাসেসমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সেইগুলা যেগুলো আমরা হচ্ছে ট্রেনিং চলাকালীন সময়ে লার্নারের ইমপ্রুভমেন্ট যাচাইয়ের জন্য আমরা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে থাকি। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ট্রেনিং শেষে ওই ক্যান্ডিডেটের ভিতরে যে কনফিডেন্স অর্জন হচ্ছে সেটাকে রিকগনিশন অর সার্টিফিকেশন করার জন্য যে ট্রেনিংটা নেওয়া হয় সেটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। ভেরি সিম্পল। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ট্রেনিং চলাকালীন সময় লার্নারদের ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য বা তার কম্পিটেন্সি গ্যাপ আইডেন্টিফাই করার জন্য নেওয়া হয়ে থাকে। আর সামেটিভ অ্যাসেসমেন্ট ট্রেনিং শেষে ওই লার্নারদের অর্জিত কম্পিটেন্সিটাকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সামেটিভ অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকি। এর পরের দিন আমরা এভিডেন্স ডকুমেন্ট নিয়ে আলোচনা করবো। একদিনে এত আলোচনা করলে আপনারা ভালোভাবে মনেও রাখতে পারবেন। তো আপনারা যারা আসেন আপনারা এইগুলো পড়েন। অ্যাসেসমেন্ট সম্পর্কে আজকে কিন্তু আমরা মোটামুটি চ্যাপ্টার শেষ করে ফেলছি। আগামী দিন আমরা পড়বো হচ্ছে এভিডেন্স সহ এভিডেন্স টুলস। তার মানে আজকে আমরা পড়লাম, একটু যদি রিক্যাপ করি, টাইপ অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, তাই না? বা প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, কতটা দুটোই আছে। এরপরে আমরা পড়লাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের সংজ্ঞা, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, পারপাস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট কাকে বলে। এই ছিল মোটামুটি আজকে আমাদের টপিক এবং হচ্ছে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা 10 নম্বর মডিউলে 7 থেকে 15 নম্বর পেজ পর্যন্ত পড়লে এই টপিকগুলো মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করবো স্যার। ওকে। না, এই শুক্রবার আমি থাকবো না। এই শুক্রবার আমি দিনাজপুরে থাকবো। বৃহস্পতিবার রাত থেকে রংপুরে থাকবো। শুক্রবার দুপুর পর্যন্ত রংপুরে যদি কেউ থাকেন যোগাযোগ করিয়ে দেখা হবে, চাটা পাওয়া যাবে, আড্ডাও দেওয়া যাবে। বৃহস্পতিবার দুপুরের গাড়িতে যাবো, হয়তো 2-2:30টার গাড়িতে। ওকে, আর কারো কোনো